ভাবি, সাধু ভাই অফিসে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছে। কি বলেন? সাজু অ্যাক্সিডেন্ট করছে? আচ্ছা, ওর এখন কি অবস্থা? মানে বেশি খারাপ অবস্থা নাকি মোটামুটি? অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা মরবে কে জানে, তবে আমার মনে হয় না সাজু ভাই আর বাঁচবে। কি বলেন? আপনারা কোন হাসপাতালে ভর্তি করছেন? ভাবি, সদর হাসপাতালে ভর্তি করছি, আপনি তাড়াতাড়ি আসেন, আমরা যাই। আচ্ছা, একটা কাজ করেন, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে যান, আমি মারি নিয়ে আসতেছি। ভাবি, তাড়াতাড়ি আসেন, আমরা যাই। ইয়েস, এটাই তো আমি চাইছিলাম। আমার এতদিন আমার স্বপ্ন পূরণ হতে যেতেছে, আমি যে কি করব আমি এটা বুঝতে পারতাছি না। রে কি গরম, আরাম করুন। আরে মা, তুমি কই আছিলা? তুমি জানো কি হইছে? তোমার লেগে একটা খুশির খবর আছে। কি খুশি খবর? মা, সাজু নাকি অ্যাক্সিডেন্ট করছে, আর ওর অবস্থাও বেশি ভালো না, ও মরে যেতে পারে। আল্লাহ আল্লাহ গো, তুই আমার এটা কি শুনালো? এটা তো মেলা বড় খুশি সংবাদ রে মা। মা, আকাশ ভাই যেমনি কইছে ওর অবস্থা নাকি ভালো না, ও মরে যাবো গা। আর মা, ও যদি মরে যায় তাহলে এই যে যত সয় সম্পত্তি আছে মা, তুমি চিন্তা করছো সব কিছুর মানে ভালো হয়ে যাবো। আল্লাহ গো, আল্লাহ আমারে তুমি এত বড় খুশি সংবাদ দিল আল্লাহ। ও জামাই যদি মইরা যায়, ও তাহলে তো সব সয় সম্পত্তি তোর হয়ে যাবে না? আল্লাহ রে, আমি তো রে বুঝাইয়া কইতে পারতাছি না, আমি যে কত খুশি হইছি, কত খুশি হইছি। আরে খুশি হইলে হইব, এই খুশিতে আমাকে নাচতে হবে। চলো আমরা নাচি। নাচুম। আগে নাচ। এত বড় খুশি সংবাদ আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। চলো নাচি, ঠিক আছে? আসুন না, আমি পান খামো, পান খামো, পান খামো। শোন, এই ঘটনা দেখার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি তো অবাক হয়ে গেলাম। যেখানে আমরা সিরিয়াস ভাবে তোর অ্যাক্সিডেন্টের খবর দিছি, বাঁচবি কিনা মরবি তাও শিওর নাই। তোর এই ঘটনা শোনার পরে তোর বউ কোথায় কান্নাকাটি করবে, আফসুস করবে, পাগলের মতো ছটফট করবে, তা না করে মা মেয়ে দুজনে নাচানাচি শুরু করে দিছে। এটা তো ইতিহাসের পাতায় লেখা উচিত রে। আসলে আমি ভাবছিলাম কি, সে আমার ভালোবাসার অধিকারে, আমার বইয়ের অধিকারে আমার বাড়ি তার নামে লিখে নেওয়ার জন্য একদম পাগলের মতো উঠে পড়ে লাগছে। কিন্তু যে ঘটনাটা আমি আমার নিজের চোখে দেখছি, এই ঘটনাটা দেখার পরে না তাকে বউ ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমি সব বুঝতে পারছি। তোর বউ ফোনে যা বলছিল সব মিথ্যা কথা বলছে। আরে তোর বউ এতটা ভয়ঙ্কর রূপে সংসার করতেছে, এখন তো আমার ভয় লাগতেছে। তুই তারে নিয়ে কোনোদিনই সুখী হবি না, এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তুই তারে ডিভোর্স দিয়ে দে, এতে তোরই মঙ্গল হবো। 10 লাখ টাকা কাবিন করে আমি তাকে বিয়ে করছি, এবং এই কাবিনের জন্য সে প্রতিটা মুহূর্তে কাবিনের টাকার জন্য আমার উপর অত্যাচার শুরু করে দিছে। অথচ যে মানুষটাকে আমি মায়া করে দয়া করে বিয়ে করলাম, আর সেই মানুষটা আমার সাথে এই ধরনের ব্যবহার আচরণ করবে, আমি আসলে ভাবতেও পারতেছি না। যাদের খাওয়ার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, আমি তাদেরকে আমার বাড়িতে আশ্রয় হিসেবে রাখছি, আর আজকে তারাই কিনা আমার সাথে। আর দুঃখ করে কোনো লাভ নাই। ওরা যে অবস্থানে ছিল ওদেরকে সেই অবস্থানে রেখে আসা উচিত বলে আমি মনে করি। তুই ঠিকই বলছিস। আল্লাহ যাক, এতদিন একটা কামের মতো কাম হচ্ছে। কি ব্যাপার, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ, আর আমাকে দেখে এভাবে চমকটার কারণটা কি? মনে হচ্ছে আমি 6 মাস পরে তোমাদের সামনে আসলাম, কোনো খবর বার্তা কিছুই দেইনি, হঠাৎ করে সামনে দাঁড়াইলাম। ব্যাপারটা এরকম না? না মানে আমরা তো হাসপাতালে এসেছিলাম তো তোমার উদ্দেশ্যে। আরে আকাশ ভাই আছে না, আকাশ ভাই এসে বলছে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো, তোমার নাকি অনেক খারাপ অবস্থা, তুমি নাকি বাঁচবা না। জামাই বাবাজি, তোমার বন্ধুরা কইলো তুমি বলে অ্যাক্সিডেন্ট করছো, তোমার অবস্থা খুব খারাপ, এই লিগে তো আমরা হাসপাতালে যাইতেছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আছে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। চিন্তা করছো,
কত বড় মিথ্যা কথা এসে বলছে, হ্যাঁ? মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ কখনো মজা করে? স্বামী অ্যাক্সিডেন্ট করছে, স্বামী মরে যাবে, সে আর বাঁচবে না, এই কথাটা শোনার পরে কি কোনো বউ নাচানাচি করতে পারে? আচ্ছা, সে কি বউ নাকি অন্য কিছু? 10 লাখ টাকা কাবিনের জন্য তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো, যে আচরণগুলো করতেছো, আমি তো ভেবেছিলাম সেই আচরণের মধ্যে একটু হলেও ভালোবাসা আছে, কিন্তু তোমার মধ্যে যে এতটা লোভ কাজ করতেছে সেটা তো আমার জানা ছিল না। স্বামী বাঁচবে না এই সয় সম্পত্তির লোভে তুমি এইভাবে নাচানাচি করবে, আর আমার তো এখন মানে ভাবতেও কষ্ট লাগতেছে যে তুমি এতটা জঘন্য, এতটা নীচ। এই শোনো, তোমার এইসব আজের পেঁচাল শোনার মতো আর সময় আমার একদমই নাই। আর তাছাড়া আমি ভাবছিলাম কি আর হয়েছে কি। মা চলো তো ঘরে চলো। এই দাঁড়াও, তোমাদের দুজনকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর এখন সেই আশ্রয় কেড়ে নিলাম। এখন এই মুহূর্তে আমার বাড়িঘর ছেড়ে তোমরা দুজন চলে যাও, আর যদি না যাও না আমি তোমাকে মারতে মারতে এই গ্রাম ছাড়া করব, এই বাড়ি ছাড়া করব। ইস, আইছে মারতে মারতে বাড়ির থেকে বাইর করে দিব। হ্যাঁ, এই আমাকে কি লোকজন নাই? 2-4 জন লোক ডাক দিলে আইবো না? আর আমাকে কি গলা নাই? চিল্লাইয়া বাড়ি মাথায় তুলুম, মানুষ জড়ো করুম। আর হ্যাঁ, আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি আমার উপর অত্যাচার করবা আর আমি তোমার ছাড়ে দিব? আমি সোজা থানায় যাবো, থানায় যায় নারী নির্যাতনের মামলা করবো। তোকে শুধু একটা থাপ্পড় দিলাম, তোকে উচিত ছিল এখানে মেরে ফেলা, মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেওয়া, কিন্তু তা আমি করলাম না। তোরা থানায় যাবি না কোর্টে যাবি সে তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন এই মুহূর্ত থেকে বাড়ি থেকে চলে যা, তা বলতেছি। আমাকে মারণের দরকার নাই, খুন করানোর দরকার নাই। কে কারে খুন করে, কে কারে মারে, এটা পরে দেখা যাইব। আমরা এখন থানায় যাবো। আয় তুই আমার লগে থানায় যাবো। আরে তুই এইখানে, তোর তো আমি খুঁজতেছি। শোন, আমি তোর একটা কথা বলি, তুই তোর বউকে ডিভোর্স দে। তুই চাইলে ওর বোনকে বিয়ে করতে পারিস। তোর সম্পর্কে ওর ফ্যামিলির কাছে সবকিছু বলছি, তারা সবাই রাজি আছে। এমনকি ওর ফ্যামিলি তোকে 5 লাখ টাকা দিয়ে হেল্প করবে। তুই চাইলে তোর বউকে ডিভোর্স দিতে পারবি। আমি চাই না তোর বউ তোর সংসারে অশান্তি করুক। তুই যে কথাগুলো সহজভাবে বলতেছিস, কিন্তু আমার কাছে এতটা সহজ না। আমার কাছে মনে হচ্ছে বিশাল কঠিন। আচ্ছা, আমার সংসার আছে, বউ আছে, আমার সংসারে বউ থাকাকালীন কেউ আমার সাথে মেয়ে দিবে? কেউ আমার সাথে সম্পর্ক করবে? করবে না। অতএব আমি নতুন করে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। এমনিতে আমি খুব ঝামেলার মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। প্লিজ, তুই আমার বন্ধু আছিস, অন্তত সারা জীবন যেন বন্ধুত্ব সম্পর্কই থাকে। আমি তোর কারণেও ঝামেলায় পড়তে চাই না, আমার কারণে তুই ঝামেলায় পড়বি তাও আমি চাই না। আর ওনার বোন যেহেতু অবিবাহিতা, ওনারা তো চাইলে আমার চাইতে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে পারে। আর আমার এগুলো জানার পরেও কেন আমার সংসারে তারা আসবে? একটা ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। মৈশুর ভাই আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছে। আমরা সবকিছু বোঝার পরে আমাদের কোনো এই বিষয়ে আপত্তি নাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। দেখ, আমি চাই না তুই অশান্তিতে থাক, এই কারণে আমি এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসছি, যাতে তুই শান্তিতে থাকতে পারছিস। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি, ভেবে চিন্তে না হয় জানাই। সংসার মানে যে একটা অশান্তি, সংসার মানে যে একটা ঝড় ঝামেলা, সেটা আমি বুঝে গেছি। কথায় আছে না, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে। এখন আমার হয়েছে তাই। আমি আর নতুন করে কোনো ঝড় ঝামেলার মধ্যে পড়তে চাচ্ছি না। আমার সংসার আছে, আমার সংসারের মধ্যে অশান্তি, ঝড় ঝামেলা। আমি যে কি অশান্তির মধ্যে আছি সে একমাত্র আমি জানি। তার মধ্যে যদি আবার আর একটা অশান্তি আমি ঘাড়ে নিয়ে আসি, জেনে বুঝে যদি ঘাড়ে নিয়ে আসি, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, কথাটা বলছিস, আমি একটু ভেবে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চল।
আরে ওরে মা, বাবা, তোরে অনেকক্ষণ ধরে খুঁজতেছি রে বাবা। কি ব্যাপার মা, তুমি এভাবে হাঁপাইতেছ, কি হয়েছে তোমার? তুই এনেস বসে রেছিস, আমি কত খুঁজলাম তোরে, কত জায়গায় তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি বাবা রে। 2 দিন ধরে আমার শরীরটা ভালো না, পায়ও পানি, কিডনির সমস্যা, জানোসই তো। তোর বাপ যদি বাচ্চা থাকতো তাহলে কি আমার এত কষ্ট করতে হইতো? আমার একটা স্বপ্ন আছিল, আমি তোর বউটারে দেখে যাবো। জানি না মরার আগে তোর বউ দেখে যাইতে পারম কিনা। মা, তোমার কিছুই হয় নাই। তোমার যা হয়েছে ওষুধপাতি খাওয়ালে, ডাক্তার দেখালে তুমি সুস্থ হয়ে যাবা। আচ্ছা, মন থেকে তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমি আমাকে সান্ত্বনা দেবো কিভাবে তুমি বলো? তোমার কিছুই হয় নাই মা, আমি তোমাকে ডাক্তার দেখাবো, আমি প্রয়োজন তোমাকে হসপিটালে ভর্তি করব। আচ্ছা, তুমি যদি মন থেকে এভাবে ভেঙে পড়ো, আমার খারাপ লাগে না? অন্তত তুমি তো আমাকে সান্ত্বনা দিবা। আর এটা তুমি কি বললা মা, আমার বউ দেখে তুমি মারা যাবে মানে? মা, তুমি আমার বউ দেখবে, আমার ছেলে মেয়ে দেখবে, তোমার নাতিপুতি দেখে তারপর যদি আল্লাহ না করে, কারণ তুমি যে অসুস্থ, আমি তো সবসময় টেনশনে থাকি, ভয় থাকি। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আমাকে বিয়ে করাতে চাচ্ছ, আমি বিয়ে করতে রাজি আছি। তুমি মেয়ে দেখা শুরু করো, বিয়ে শাদী আগে হোক আর 2 দিন পরে হোক, আমাকে করতেই হবে। বাবা বেঁচে থাকলে আমার জন্য অনেক কিছুই করতো, সে আমিও বুঝি, কিন্তু সে যেহেতু এখন বেঁচে নেই, তুমি তো বেঁচে আছো, আমার মাথার ছায়া হয়ে তো তুমি আছো। তুমি চাইলে আমার জন্য মেয়ে দেখতে পারো, আমি বিয়ে করতে রাজি আছি। সত্যি করছিস বাবা? মাইয়া দেখো, আজকে যদি তোর বাবা বাচ্চা থাকতো কত খুশি হইতো। আমার কি এই অবস্থা থাকতো, ধুমধাম করে বিয়ে দিতাম। তাতে প্রতি কপালে আছে কিনা আমি জানি না। তাহলে কি বাবা মাইয়া দেখো? আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। বাবা, মরার আগে আমি পোলার বোর মুখটা দেখে যেতে চাই। নাতিপুতি ভাগ্যে জুটবো কিনা জানি না, শরীরটা তো ভালো না। এমনি বলো না মা, তুমি এমনি কথা বলে আমার অনেক কষ্ট লাগে, আমার খারাপ লাগে। তুমি মেয়ের ব্যবস্থা করো। আচ্ছা বাবা, তাহলে থাক, আমি যাই। ও বাজান, আমার কিছু সাহায্য করেন না। আমার মাইয়াটার বিয়া বিয়া ঠিক হয়েছে, টাকার লেগে বিয়াটা দিতে পারতেছি না। বাজান, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, দেন না কয়টা টাকা। মাফ করেন। বাবা রে, আমার কয়টা সাহায্য করবো, আমার মাইয়াটার বিয়া বিয়া ঠিক হয়েছে, বিয়া দিতে পারতেছি না টাকার লেগা। আমারে 50 টাকা পারো, 100 টাকা পারো, 10 টাকা পারো, আমার কয়টা সাহায্য। মাফ করেন, সামনে যান, বেচা কিনি নেই গেছে চান। ও বাবা, আমার মাইয়াটার বিয়া, আমার কয়টা সাহায্য করেন না, টাকার লেগে মাইয়াটা চিল্লা দিতে পারতেছি না। ও, টাকা তো আর বিষয়টা নাই, তো এটা নিয়ে আপাতত দেখেন। ও বাজান, আমার কিছু সাহায্য করেন না, আমার মাইয়াটার বিয়া, টাকার লেগে মাইয়াটা বিয়া দিতে পারতেছি না। আপনার 10 জনে দিলে তাহলে আমার মাইয়াটারে পার করতে পারি।
ঠিক আছে ভাইয়া, ওকে, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। বাজান, বাজান আমার কয়টা সাহায্য করেন। বাবা গো, আমরা গরিব মানুষ, আমার মেয়েটার বিয়া ঠিক পিছে, তাই 10 জনের সাহায্য নিয়েই আমার মেয়েটারে বিয়া দিব। আপনারা 50 টাকা পারেন, 100 টাকা পারেন, যা পারেন আমার কিছু সাহায্য করেন। চাচি, আমি 100 টাকা দিয়ে সাহায্য করলে কি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন? বাবা, 10 জন মিলে সাহায্য করলে আমি অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে চাচি, আমি 1000 টাকা দিয়ে আপনাকে সাহায্য করলাম। বাবা গো, তুমি আমার 1000 টাকা দিলা, আমি অনেক খুশি হয়েছি বাবা। আমি দোয়া করি আল্লাহ তোমারে আরো বড় করুক, আরো টাকার মালিক করুক, আরো তুমি 10 জনের যেন সাহায্য করতে পারো। বাবা, আমার মেয়েটার লেগে দোয়া করি, সারা জীবন যেন তারা স্বামী স্ত্রী সুখী শান্তিতে থাকতে পারে। ইনশাআল্লাহ চাচি, আমি দোয়া করি আপনার মেয়ে এবং মেয়ের জামাই সারা জীবন যেন সুখে শান্তিতে থাকতে পারে। ভাইয়া, আমি তো আমার প্রজেক্টে আসছিলাম, আপনি কোথায়? ও আচ্ছা, মানে এই সামনের চায়ের দোকানে। ঠিক আছে, ওকে ওকে। আরে আমি তোমাদের বাড়িতে আসলাম কিছু কথা বলার জন্য। তোমার মাকে একটু ডাকো, বলো ঘটক আসছে। চাচা, মা তো বাসায় নাই, সেই সকালবেলা বাইরে এসছে। কইছিল আজকে একটু তাড়াতাড়ি আইবো, কিন্তু এখন পর্যন্ত আহে নাই। ও আচ্ছা, তাই? হ্যাঁ, স্বাভাবিক, বিয়ের সাথে সামনে কিছু টাকা পয়সা লাগবে, মনে হয় টাকা পয়সা জোগাড় করতে গেছে। আচ্ছা, কথাগুলো কি তোমাকে বলবো নাকি তোমার মাকে বলবো? চাচা, যদি কোনো দরকারি কথা হয় আর আপনি যদি আমার কাছে বলতে পারেন, আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আপনি আমারে বলেন, সমস্যা নেই। ওই ছেলে পক্ষের দাবি ছিল 50,000 টাকা। ছেলে আবার একটা ব্যবসা দিচ্ছে, এখন তাদের দাবি আরো বেড়ে গেছে। তারা এখন মোটামুটি 1 লক্ষ টাকা চাইতেছে বিয়ের বাবদে। এখন তোমরা সেটা দিতে পারবা কিনা, এটা হচ্ছে বড় একটা বিষয়। আর যদি তোমরা সে টাকা দিতে না পারো, তাহলে ছেলে পক্ষ অন্য জায়গায় পাত্রী দেখবে। এখন তোমরা কি করবা একটু ভেবেচিন্তে আমাকে বলো, আমি সেই কথা বলার জন্যই আসছি। চাচা, আপনি তাদেরকে না করে দেন, কারণ আমি এখন বিয়ে করতে চাইতেছি। যেহেতু আমি বিয়ে করতে চাইতেছি না, তাহলে তো তাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি একটা কাজ করুন, তাদেরকে বলেন অন্য কোথাও মেয়ে দেখে নিন। আমিও তাই বলি। আসলে ছেলে পক্ষ তোমাদের এরকম আর্থিক অবস্থা খারাপ জেনেও তারপরেও তারা এত টাকা পয়সা দাবি করতেছে। এখন যদি তোমরা দিতে না পারো, তাহলে তো তাদেরকে মানা করে দেওয়াটাই ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাদেরকে না করে দিতেছি। আমি তাহলে আসি এখন। আশ্চর্য ব্যাপার, একটা রিক্সা নেই। কত রাত হয়ে গেছে, রিক্সা না পেলে যাব কিভাবে? বাবা, আমার কয়টা সাহায্য দিবা বাবা। আমার মায়ের বিয়া, সবার কাছ থেকে ছায়া চিন্তাই সাহায্য নিতেছি বাবা। বাবা দেও না। আরে, তুমি না সকালবেলা আমার 1000 টাকা দিলা? ওই দেখো, রাত হইছে তো বুঝতে পারি নাই বাবা। তাছাড়া বয়স হয়েছে, তুমি কম দেখি। তো তুমি এত রাত পর্যন্ত এনে খাড়া রইছো, বাড়ির যাবা না? না না চাচি, কোনো সমস্যা নেই। চাচি, আমি আসলে এখানে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য। আমার বাড়ি হচ্ছে বাগাবাড়ি, মানে অনেক দূরের রাস্তা, 200 টাকা গাড়ি ভাড়া। কিন্তু আমি যে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব সেই রিক্সাই নাই, এর জন্যই আর কি এখানে দাঁড়ায় আছি। ও, কিন্তু বাবা, ওই যে সামনে ভাঙ্গার মোড়টা আছে না, ওই জায়গাটা বেশি সুবিধার না। শুনছি মাঝে মধ্যে বলে চিন্তাই হয়। তুমি তো বাবা ভিনদেশি মানুষ, একটু সাবধানে গেলে ভালো হয়। চাচি, মানে সামনে যে একটু খারাপ আছে আমিও শুনছি, জানি, কিন্তু এই এলাকায় আমার থাকার মতো কোনো জায়গা নেই যে আমি তার ওইখানে যাব। এখন কষ্ট হলেও আমার যেতে হবে, কিছু করার নেই। মানে রাত্রে বেলায় আমি যদি রিক্সা না পাই, মানে কিভাবে যাব, কি করব, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা করতেছি।
কারণ এখানে তো আমার যাওয়ার মতো থাকার মতো কোনো জায়গা নেই। তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি আমার লগে আমাগো বাড়িতে যাইতে পারো। রাতটা আমাগো বাড়িতে থাইকা পরে সকালে নয় চলে যাও। চাচি, আপনি যেহেতু বলছেন আপনার সাথে যাওয়া যায়, আপনি আমাকে কতবার একটা উপকার করলেন, এই উপকারের কথা আমার মনে থাকবে। বাবা, তুমি আমার মাইয়া বিয়ার জন্য 1000 টাকা দিয়ে সাহায্য করছো, আর আমি তোমারে এইখানে রাতের বেলা ফালাই থেকে যাবো কও? আমি এই বিপদের মধ্যে তোমারে পাঠাইতে পারবো না বাবা। তুমি কিছু না মনে করলে আমার লগে চলো। তোমার একটু থাকতে অসুবিধা হইব, গরিব মানুষ তো আমরা। আসো আসো। ধন্যবাদ চাচি, আমি আসলে সত্যি অনেক খুশি হয়েছি। ঠিক আছে চাচি, চলেন। আহো আহো। হ্যাঁ। আহো বাবা, আহো আহো। এইটাই আমার বাড়ি বাবা, গরিব মানুষ তো। আর তুমি এনে একটু খারাও, আমি দেখি ঘরের অবস্থা কি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে খালা, সমস্যা নেই, যান। ওমা, মারে, ওমা, মা, আমগো বাড়িতে একটা ভিনদেশি মেহমান আইছে। শোন ওমা, ওর তো কেউ থাকুনের জায়গা নাই, এই দেশে কেউ নাইও। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, কই থাকবো কো? হেলে আমি লগে করে লই আইছি মা, সকালে উঠে যাইবো গা। ওমা, ওই যে ছোট রুমটা আছে না, ওই ছোট রুমটা একটু পয়সা পয়সা ঠিক করে দে, আর ওই রাইতের একটু খাওয়ানোর ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, তা না হয় করলাম, কিন্তু তুমি সত্যি করে কও তো, তুমি সারাদিন কই আসছিলা? তুমি না সকালবেলা বাইরানোর সময় আমার কইছো যে বিকালবেলা আইসা পড়বা, এই তোমার বিকালে আসা হয়েছে? হ্যাঁ, রাতে কয়টা বাজে? ওমা, আমি কয়টা টাকা তুলতে গেছিলাম, সাহায্য মানুষের কাছে চাইতে। তোর বিয়া কো, এত খরচপাতি আমি কেমনি কি করুম? তাই মানুষের কাছে 5 টাকা, 10 টাকা, 50 টাকা চাইয়া এই যে টাকাটা আনছি মা। আচ্ছা মা, আমি তোমার কতবার বারণ করবো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার না আমি কইছি যে মানুষের কাছে যে হাত পাতার কোনো দরকার নাই। আর শোনো, সকালবেলা ঘটক আসছিল, আয়সা কইছে পাত্রপক্ষরা নাকি 50,000 টাকা দাবি না, এখন 1 লাখ টাকা দাবি করতেছে। কইতেছে 1 লাখ টাকা যৌতুক না দিলে আমার বিয়ে করবো না। মা, আমি তাদেরকে না করে দিতে কইছি। আমি কইছি আমি ওরকম পোলারে বিয়ে করবো না। তা তুই কি করছস? হ্যাঁ, এই ঘটক আইছে ভালো কথা, কিন্তু তুই না করনের কে? না করার আগে একবার তো আমার জিগান দরকার ছিল না? তারা 50,000 টাকা চায় না 1 লাখ টাকা চায়, সেটা বুঝবো আমি, তুই কে না করার? দরকার হইলে আমি কথা কইতাম, তুই কথা কনের কে? ঠিক আছে, তোর বিয়ার ব্যাপারে আমি আর কিচ্ছু কমো না, আমি আর কোনো চিন্তা করুম না। তোর বিয়া তুই নিজেই করে নি। সকাল থেকে এই রাত পর্যন্ত কত মানুষের কাছে হাত পাতলাম, টাকা চাইলাম, কটা টাকা উঠাইলাম, আর তুই না কইরা দিলি। মা, তুমি এমন করতেছো কেন? আমি বিয়ে করবো না মানে করবো না, আমার বিয়ে করার কোনো দরকার নেই। আর শোনো, আমার বিয়ে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। শোনো মা, চিলাচিলি করেন, বাড়িতে মেহমান আসছে, মেহমানের সামনে আর এগুলা করার কোনো দরকার নেই। আহ বাবা, আহ। জি ঠিক আছে। তুমি হাত মুখ ধুইয়া পরিষ্কার হও। আহ। ঠিক আছে। এই যে আপনার খাবার, হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নেবেন। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আমাকে কোনো যৌতুক দিতে হবে না। আপনি চাইলে 10 লাখ টাকা কাবিন করে আমি আপনাকে বিয়ে করতে পারি। মানুষ বলে না, গবরে বদ্ধ ফুল, আজকে নিজের চোখে দেখলাম। দেখুন, আমরা গরিব মানুষ, আমাদেরকে মানুষ বিভিন্ন ধরনের আশা দেবে, ভরসা দেবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে। আমি কারো মিথ্যা ভালোবাসা, মিথ্যা পরিচয় করতে চাই না। আর আপনি মেহমান মানুষ, আজকে রাতে থেকে সকালে তো চলে যাবেন, তো আমি আর আপনাকে কিছুই বলতে চাচ্ছি না। দেখুন, আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি বা প্রতারণা করব তা নয়। আপনি চাইলে এখন এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে পারি। আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত সয় সম্পত্তিগুলো দিছে, এগুলো নিয়ে আমি আমার বাচ্চা নিয়ে সারা জীবন বসে খেতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি এই বিষয়ে কি বলবো,
এইসব বিষয়ে আপনি আমার মায়ের সাথে কথা বলেন।